হ্যালো, আসসালামু আলাইকুম। রান্না করতে, করতে ভাবলাম ২ মিনিট কথা বলি। আজকের বিষয় হচ্ছে ম্যানিফেস্টো। ইলেকশন ম্যানিফেস্টো একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস পলিসি লেভেলে। আ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমরা এই পর্যন্ত শুধুমাত্র এনসিপির ম্যানিফেস্টো দেখছি। আজকে জামাতের ম্যানিফেস্টো যাবে। এনসিপি ম্যানিফেস্টো যাওয়ার ৪-৫ দিন পর এটা যাচ্ছে। আর বিএনপি বলতেছে ৬ তারিখ দিতে পারে। মানে দিবেই এমন বলে নাই, দিতে পারে। ৯ তারিখে তারেক ভাষণ দিবে। তারেক রহমান সাহেব বিটিভিতে ভাষণ দিবে। সো আম ইলেকশন ১২ তারিখে। সো মনে হচ্ছে তারা ম্যানিফেস্টোটা যেন ক্রিটিক্যালি এনালাইজ না হয়, লোকজনের কাছে যেন না পৌঁছায় সেই জন্যই দেরি করে দিচ্ছে। কারণ তাদের তো অনেক আগে থেকে ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কার্ড, আ দুনিয়ার কার্ড-টার্ডের ছিল, পরিকল্পনা ছিল যেগুলো আরকি খুবই সিভিয়ারলি ক্রিটিসাইজড হইছে। তাদের ওই যে সব দিয়ে দিব। মানে ফ্যামিলি কার্ড দিলে নাকি এমনও বলতেছে যে এটা দিলে অ্যাম চাল-ডাল এর যে বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা নাকি অর্ধেক হয়ে যাবে। তো এরকম অ্যাবসার্ড জিনিসপত্র প্রপোজ করতেছে সেই কারণে হয়তো ক্রিটিসিজম এর ভয়ে তারা দেরিতে ইশতেহার দিচ্ছে, যেটা খুবই খারাপ। জামাতও অনেক দেরি করছে। আম বড় পার্টিগুলোর উচিত ছিল আরো আগে ইশতেহার দেয় এবং পলিসি ফোরামে আসলে এগুলো আলোচনা করা। আম যেটা ২ টা পার্টি আমার মনে হচ্ছে যে তারা একটু রিলাক্টেন্ট এই জিনিসগুলা আপফ্রন্ট লোকজনের সাথে আলোচনায়। ওকে। এনসিপির যে ইশতেহার সেটা আরো ভালো হইতে পারত। কিন্তু এনসিপির ইশতেহারে জিনিসটাকে আসলে সবাই গুরুত্ব দিচ্ছে না। কারণ এনসিপি মাত্র ৩০ টা আসনে প্রার্থী দিচ্ছে। কিন্তু এটাও হইতে পারে যে এই ৩০ টা আসনের প্রার্থীরা যেদিকে যাবে তারা সরকার গঠন করবে। সেরকম যদি হয়, মানে বলতে চাচ্ছি যদি হাং পার্লামেন্ট হয়, সেক্ষেত্রে এনসিপি সাধারণত বাইরের দেশগুলোতে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় ১ সিট, ২ সিট সেগুলাতে কানাডায় মনে হয় মেজরিটি ১ সিট বা ২ সিট এরকম। আ ইয়াতেও অস্ট্রেলিয়াতেও এরকম ছিল। খুব কম কয়েকটা আসনে ২-৩ সিট ওই পরে স্বতন্ত্রগুলোকে ভাগায় নিয়ে আসে। নিয়ে তারপরে মেজরিটি সরকার পায়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে এনসিপি will have leverage over both of these parties এবং তারা আসলে ক্রিটিক্যাল বেশ কিছু ইস্যু সামনে নিয়ে আসবে, যেগুলা তারা বলবে যে আমাদের এই দাবিগুলা মানতে হবে। তো এনসিপির ইশতেহারের সাথে অন্যদের ইশতেহার যদিও আমি দেখি নাই, এনসিপির ইশতেহার সবচেয়ে ভালো যেটা দিক দেখছি তারা ইনসাফ ইনসাফ বলে এবং তারা লেখার সময়ও ইশতেহার লেখার সময়ও ইনসাফের ব্যাপারটা রাখছে, বিচারের কথাটা রাখছে যে তারা বিচার করতে চায়। এইখানে আমার মনে হয় জামাত ইসলামী বলতেছে এবং বিএনপি ওয়াজ মানে টোটালি কোয়াইট। তারা বিচারের ব্যাপারে মোটেও কমিটেড না। আমরা এর আগেও দেখছি যে সেনাবাহিনীর যে ১৫ জন কর্মকর্তার বিচার শুরু হলো গুম খুনের অভিযোগে, সেটা নিয়ে তারা খুবই নার্ভাস এবং তারা মনে হয় না ক্ষমতায় আসলে এই জিনিসটা চালু রাখবে। বিচার হইতে দেবে কিনা সন্দেহ আছে। আম ওকে, আমি এখন আমার টপিকে আসি। সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট, বিশেষ করে রেল। এনসিপি রেল যোগাযোগের ক্ষেত্রে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে মোনোরেল-টোনোরেল এসব কিছু বলে নাই। তারা বলছে মেট্রোটাকে তারা স্প্রেড করে দিবে। তারা ঢাকার আশেপাশের যে সাবার্ব গুলো আছে সেগুলাতে কানেক্ট করবে। মানে মেট্রোটা লম্বা হবে। মেট্রো ট্রেনের যে বিশেষ সুবিধা মনোরেলের চেয়ে সেটা হচ্ছে গিয়ে এটা ফাস্টার এবং বড় ক্যাপাসিটি। মানে মনোরেলের চেয়ে অনেক বেশি ক্যাপাসিটি এবং ঢাকার মতো হাইলি ডেন্স একটা আম শহরে এই মেট্রোই আসলে চলে। তো এই মেট্রোটাকে যদি ছড়ায় দেওয়া হয় তাহলে আসলে আশেপাশের সিটিগুলা সাভার বলেন, ওইদিকে নারায়ণগঞ্জ বলেন, এদিকে মানে গাজীপুর বলেন, এগুলো যদি কানেক্টেড হয় টঙ্গী গাজীপুর তাহলে হচ্ছে আপনার আম ঢাকা শহরটা আসলে স্প্রেড হবে। এই জিনিসটা যেটা হইছে যে ঢাকা শহরে খুব ডেন্স এবং আশেপাশে একটু হালকা। গাছ আছে, ডেনসিটি স্প্রেড হবে। আম এবং আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস তারা করছে যেটা আরকি সচরাচর পার্টিগুলো সাধারণত বিগ বাজেট মেগা প্রজেক্ট সেগুলার দিকে তাদের নজর থাকে। কিন্তু ওরা একটা করছে যে ওই ট্রেনে করে তো যাচ্ছি কিন্তু ট্রেনের সাথে বাসের ইন্টিগ্রেশন। মানে ট্রেন থেকে নেমে আমি যেন বাস পাই। বাস থেকে নেমে আমি যেন বাসায় যেতে পারি। অথবা আম ই-স্কুটার বা বাইক এগুলা যেন আমরা ইউজ করতে পারি। এই বাংলাদেশের মেট্রো রেল করা হয়েছে খুবই আপনার বাইক হুপস বা কি বলে বাইসাইকেল ইউজ করার কে মানে আগ্রহী করা হয় নাই। যেটা কি হওয়া উচিত ছিল যে ঠিক আছে তুমি বাইসাইকেলে করে আসো, আইসা ট্রেনে উঠবা, উঠা সুন্দর মতো অফিসে যাবা, আবার অফিস থেকে আসার সময় তুমি সুন্দর তোমার স্টেশন থেকে বাইকটা নিয়ে বাসায় চলে যাবা। সো ওই যে শেষে গিয়ে যে
ট্রেন স্টেশন থেকে নামার পরে যে বিশাল একটা জ্যাম, এই জিনিসটা ছড়া যায়। এটা মোটামুটি পৃথিবীর সব জায়গাতেই একইভাবে করে। তারা ওইটাকে মানে লোকজনকে হাঁটাইতে চায়, লোকজনকে সাইক্লিং করাইতে চায়। তো এই জিনিসটাতে গুরুত্ব দিচ্ছে এনসিপি, দ্যাটস ভেরি গুড থিং। আরেকটা জিনিস হচ্ছে ফ্রেইট, যে মালামাল যে বহন করে সেই ফ্রেইট ইয়াতে আমরা দেখছি যে চট্টগ্রামে যে কন্টেনার টার্মিনাল সেটা এক্সটেন্ড করা হইতেছে, সেটা ক্যাপাসিটি বাড়তেছে, নিউ কন্টেনার টার্মিনালের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সেটা নিয়ে বিশাল হট্টগোল। কিন্তু এগুলা আমরা যতই করি, যতই এটা এফিসিয়েন্সি বাড়াই, চট্টগ্রামে আইসা জিনিসটা যদি বসে থাকে তাহলে তো আর আপনার ঢাকায় যে অধিকাংশ ফ্যাক্টরিজ, সারা দেশে যে বিভিন্ন ফ্যাক্টরিজ, এগুলো তো জিনিসটা পাচ্ছে না। মানে ওই ডেভেলপটাতে ছুটাইতে হবে। তো এই ছোটানোর জন্য আসলে ফ্রেইট সার্ভিসটাকে আরো অ্যাডভান্স করা দরকার। যেটা সমস্যা হয়েছে যে আমাদের পর্যাপ্ত লোকোমোটিভ নাই রেলের। সো খুবই বোল্ড একটা মুভ এনসিপি নিছে, সেটা হচ্ছে যে তার ফ্রেইট সার্ভিস অপারেটর, মানে ট্র্যাক্স থাকবে হচ্ছে রেলের নামে, কিন্তু অপারেশন মানে তারা ট্রেন আনবে, আইনে চালাবে, মালগাড়ি চালাবে, সময় মতো চালাবে, টাইম টেবিল মতো, এইটা প্রাইভেট অপারেটরকে দিয়ে দিতে চাইছেন। এবং সেটা 7 বছরের লিজ, এবং এটা এক একটা লাইন এক একজনকে, মানে এমন না যে এক কোম্পানিকে পুরা দেশের সব ফ্রেট দিয়ে দিলাম, সেরকম না, এক একটা লাইন এক একজনকে, স্টার্টিং ফ্রম ঢাকা চিটাগাং। সো ঢাকা চিটাগাংটা যদি আমরা প্রাইভেট অপারেটর সার্ভিসকে দেই, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আর কি, সেক্ষেত্রে ওই ডেডলকটা ছুটে যাবে। এবং গার্মেন্টস সহ অন্যান্য যেসব ইন্ডাস্ট্রি মুখ ফিরে নিচ্ছিল রেল থেকে, তারা আসলে এখন হেভিলি রিলাই করে ইয়ার উপরে, আপনার ট্রাকস। সো এইটা কমে আসবে, তখন ঢাকা চিটাগাং রুটেও আপনার যানবাহনের ভিড়, চাপ, এটা কমে আসবে। এটা একটা ভালো জিনিস, এটা যে কেউই কপি করতে পারে। এবং আপনার বেশ কিছু ছোট প্রজেক্টও দিছে, যেমন ধরেন স্লিপার বগি। বড় ট্রেনে আসলে লম্বা রুটে অনেক যাত্রী আছে যারা আর কি কমফোর্টেবলি যেতে চায়, যারা এখন অনেকেই প্লেনে যায়। তো প্লেনের মতো আরাম যদি আমরা দিতে পারি, তাহলে ট্রেনেও অনেক টাকা দিয়ে লোকজন আসলে স্লিপার বগিতে আসবে। এবং দেশেই আসলে এই জিনিসগুলা বানানো সম্ভব। সেক্ষেত্রে মূল যে বাধা, মানে বয়স্ক লোকরা কেন যেতে চায় না, কারণ হচ্ছে, এবং মহিলারা অনেক ক্ষেত্রে আপনার টয়লেট খুবই বাজে। তো আমরা যদি দেশে বানাইতে পারি, নিজেরা ডিজাইন করে, আমার মনে হয় খুবই চমৎকার ভাবে ইভেন হাই কমোডও দেওয়া যাবে, লো মেনটেনেন্স, যেগুলো আর কি দেশে বানানো স্লিপার বগি, সেগুলাতে চমৎকার বিভিন্ন ক্লাসের এসি নন এসি করে দিয়ে বিভিন্ন ক্লাসের লোকজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, এবং রেলে আসলে লোকজনকে বেশি যাতায়াত করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো। এটা হইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বাসের উপরে প্রেশারটা কমে যাবে, এবং এটা অনেকেই করতে চায় না, আপনার ফ্রেট সার্ভিস এবং ইয়া করতে চায় না, কারণ হচ্ছে গিয়ে পরিবহন মালিক সমিতিকে কেউই চটাইতে চায় না। আপনার এতগুলা ট্রাক ট্রুক এরা যদি বসে যায়, তখন তো বিপদ। হ্যাঁ, এছাড়া আরেকটা ইয়া হয়েছে যে একটা বেশ বড় প্রজেক্ট, যেটা আসলে এখন সার্ভে চলতেছে, ঢাকা চিটাগাং রুটের লেংথ কমায় নিয়ে আসার জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা স্ট্রেইট কর্ড লাইন, যেটা সেটার সার্ভে চলতেছে। এনসিবি বলছে তারা এটা করতে চায়, এবং শুধু বাংলাদেশের প্রজেক্টগুলো যে সমস্যা, সেটা হচ্ছে একটা প্রজেক্ট আরেকটা প্রজেক্টের সাথে কানেক্টিং না। তো ওরা বলছে যে এটার মাঝখানে আমরা উপশহর করতে চাই, নতুন স্টেশন করতে চাই, মানে লাইক মেকিং নিউ সিটিজ, যেটা আর কি আসলে ঢাকাকে প্রশাসনিক রাজধানী হিসেবে অন্য জায়গায় নতুন একটা সিটি হিসেবে নিয়ে যাওয়া, এটাও কিন্তু দরকার। মানে আপনি যদি ফ্যাসিলিটি সব ঢাকার ভিতরে ঢুকাতে থাকেন, ও মানুষ তো আসবে, আইসা ঢাকা ডেডলক করে ফেলবে। তো নতুন সিটি করার একটা প্ল্যানও এখানে আছে। আমি বলবো যে যে পার্টি ক্ষমতায় আসুক, তাদের উচিত ঢাকাকে নতুন ভাবে দেখা। শুধু ঢাকায় 20টা আসন আছে বলে ইচ্ছা মতো একদম ঢাকা শহরে এই করবো সেই করবো, শেষে দেখা যায় কিছুই হয় না। কারণ হচ্ছে যতই করেন, যতই ফ্লাইওভার করেন, যত মেট্রো রেল করেন, শেষ পর্যন্ত ঢাকা ডেডলক হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি আরো বেশি লোককে ইনসেন্টিভ দিচ্ছেন ঢাকায় এসে থাকার জন্য, ঢাকায় কাজ করার জন্য। আমাদের করতে হবে ডিসেন্ট্রালাইজেশন। সো ডিসেন্ট্রালাইজেশন একটা বেশ ভালো, বেশ কিছু অফার এনসিপির ম্যানিফেস্টোতে আছে। অন্য যে কেউ অফারটা কপি, এই প্রস্তাবগুলো কপি করতে পারে, এবং ডেফিনেটলি আমাদের পলিসি ফোরামে আরো আলোচনা দাবিদার। থ্যাংক ইউ এভরিওয়ান।